স্বাগত ৭১-এর খেলাযোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী কিন্তু নড়ে চড়ে বসেছেন, কাউকে আলটিমেটাম দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সবার সাথে মত বিনিময় করছেন, কিন্তু চ্যালেঞ্জ তার সামনে রয়েই গেছে। তার সামনে কি কি বড় বড় চ্যালেঞ্জ আছে সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল, স্বাগত ৭১-এর খেলাযোগে। আমরা দেখছিলাম যে ৫১টা ফেডারেশনের সাথে তিনি মত বিনিময় করেছেন এবং তাদেরকে গত ১ বছরের রিপোর্ট জমা দিতে বলেছেন, ৭ দিনের আলটিমেটাম। মানে তিনি তো একেবারে, আমরা যদি বলি আর কি, আমিনুল অন ফায়ার এই মুডেই আছেন। একদম তাই, একদম তাই। আমার যেটা মনে হয়, আসলে তিনি নিজে খেলোয়াড় ছিলেন, আমরা জানি সবাই। তো এখন তিনি যেটা করছেন, এই গত কয়েকদিন আমরা যেটি দেখছি যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তিনি বসছেন। আমার মনে হয় এটা অনেকটা সেই যে ওয়ার্ম আপের মতন। এখনো তিনি মূল ম্যাচে নামেননি, তার আগে তিনি একটা ওয়ার্ম আপ করছেন এবং এখনই তিনি ঠিক করছেন যে তিনি আসলে ফিল্ডটা কিভাবে সাজাবেন। মানে তিনি কি অ্যাটাকিং এ যাবেন নাকি ডিফেন্সে থাকবেন, ফরমেশনটা কি হবে, ৪-৩-৩ নাকি ৪-৩-৩, মানে মানে ব্যাপারটা এমন আর কি। তিনি সেই ফরমেশনগুলো সাজাচ্ছেন এবং কোন কোন ফেডারেশনগুলোকে তিনি গুরুত্ব দিবেন, কাদেরকে সামনে রাখবেন, এটা নিয়ে তিনি আগাচ্ছেন। তিনি আমাদের সাংবাদিকদের সঙ্গে বসেছিলেন এবং সেই ব্যাপারটি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি কি কি করতে চান। আমার মনে হয় যে আরেকটি ব্যাপার যেটা নাকি খুব ভালো লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে ক্রিকেট ফুটবলের বাইরে, ক্রিকেট ফুটবলের আমরা জানি যে তারা একটা ভালো একটা পজিশন আছে, মানে তারা ফিফা এবং আইসিসি দ্বারা অর্থায়ন হয় তাদের। বা আমাদের দেশে আমরা ফুটবল ক্রিকেটই বুঝি, ক্রীড়া জগৎ মানে তাই বুঝি। হ্যাঁ, সেটাই তো। এদেরকে একটা সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকে প্লেয়ারগুলা, তারা নিয়মিত একটা বেতন পান, কিন্তু এর বাইরে যে ক্রীড়াবিদরা রয়েছে, তাদেরকে একটা সম্মান জানানোর জন্য তাদেরকে একটা সম্মানই দেওয়াটা, এবং সেটা একটা তালিকা করতে বলেছে। আপনি এটা হতে পারে হকি, টেনিস, কারাতে, সব ধরনের ফেডারেশন থেকে যে আমাদের ন্যাশনাল রিপ্রেজেন্ট কারা করে, লাল সবুজ কারা রিপ্রেজেন্ট করে, সেই তালিকাটা দিতে চেয়েছেন। তাদেরকে মাসে একটা সম্মানী দেওয়ার চিন্তা করছে সরকার। তো আমার মনে হয় যে এই সম্মান এবং সম্মানী, এবং ক্রীড়ামন্ত্রী কালকে বলেছেন কিন্তু যে আমাদের সঙ্গে এর আগের দিন বলেছেন যে তিনি চান, সরকার চান, প্রধানমন্ত্রী চান যে এখনই যেমন সব বাবা মা তাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চায়, তেমন যেন তারাও পরবর্তীতে ক্রীড়াবিদ করতে চায়, যে আমার ছেলেটা, আমার মেয়েটা এরকম ক্রীড়াবিদ হবে। তো সেই জন্য আসলে সম্মানের সঙ্গে সম্মানটাও দরকার। আমরা কিন্তু সেই সম্মানটা চাই, কিন্তু দেখি যে আসলে কি হয় আমাদের ক্রিকেটারদের অবস্থা দেখে। সম্মানের সাথে কেন সম্মানকে নিয়ে আসছেন? না, যেটা হয় আপনার ক্রিকেটের কথাই যদি আমি বলি, সবকিছুতে আসলে ক্রিকেটার চলে আসে। তো ক্রিকেটের কথাই যদি বলেন, ক্রিকেটারদের সাথে কি করা হলো, ক্রিকেটারদের অনেকভাবে ট্যাগ দেওয়া হলো, তাদেরকে বলা হলো তারা জিতলে পরে, হারলে পরে কি আমরা টাকা চাই কিনা, মানে যে টাকা পয়সা নিয়ে তাদের যে ব্যাপারগুলো বলা হলো। এবং তার পরবর্তীতে দেখেছি যে পিসিবি বোর্ড পরিচালক থেকে শুরু করে ক্রীড়া উপদেষ্টা, তিনিও কিন্তু ক্রিকেটারদের বারবার তাদেরকেই সামনে নিয়ে আসছেন, মানে তারা যেন একটা ঘন্টা, যে আসবে সেই বাজিয়ে যাবে। এই যে ব্যাপারটি তাদেরকে নিয়ে, এটা আসলে তাদেরকে সম্মানে লাগে। এবং এটা ফুটবলের ভিতরেও কিন্তু আছে। আমরা দেখেছি ফুটবলে ক্লাব ফুটবলে বেশি করে এটা হয় যে আপনার ওইখানে কিন্তু খুব ভালোভাবে পারিশ্রমিক কেউ পায় না, বিদেশি অনেক ফুটবলার চলে গিয়েছে। তো সব মিলিয়ে সম্মান এবং সম্মান, এই দুটো দরকার ক্রীড়াবিদের জন্য। নিশ্চয়ই। আমরা আসলে প্রতিদিনই এখন আমিনুল হককে নিয়েই কথা বলছি, কারণ আমরা নতুন করেই স্বপ্ন দেখার চেষ্টা করছি যে দেশের ক্রীড়াঙ্গন ঘুরে দাঁড়াবে, শুধু ফুটবল আর ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ৫১টা ফেডারেশন, আমরা আসলে কয়টা নাম বলতে পারবো, কারা অ্যাক্টিভ আছে আমরা তো জানিও না। এমনও আছে তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে, তাদের আসলে বছরে কোনো লিগও হয় না। সম্প্রতি যদি আমরা হকির কথাই বলি, যে সেখানে বাংলাদেশ বিশ্বকাপ খেলে এসছে, হকি বিশ্বকাপ, কিন্তু সেখানে আসলে তারা লিগ খেলতে পারে না। এরকম অনেক কিছু আছে। আপনার কাছে মনে হয় কিনা আসলে তিনি তো আসলে অনেক কিছুই চাইবেন, বা তার প্রথম অবস্থায় মনে হতেও পারে, তার কাছে মানে আপনার কাছে কি মনে হয় যে তার কাছে সীমাবদ্ধতাগুলো কোথায় দেখছেন, বা যতটা আসলে তিনি বলছেন ততটা করা খুব একটা সহজ কাজ না? না, যেটা হয় আর কি, যে কালকেও সব ফেডারেশনকে নিয়ে তিনি বসেছিলেন, সেই কিন্তু পুরনো একটি কথাই, টাকা নেই, মাঠ নেই। এই দুটা শব্দ ছাড়া আসলে কেউ কিছু বলতে পারে না। যে আমাদের অর্থ নেই, আমাদের মাঠ নেই। টাকা তো একটা ফ্যাক্ট, টাকা অবশ্যই একটা ফ্যাক্ট, কিন্তু এটাও ফ্যাক্ট যে আপনার কিন্তু বুঝতে হবে, আপনার কিন্তু আয়ের উৎসটা স্বাবলম্বী হতে হবে। আপনার অপেক্ষায় থাকলে হবে না যে সরকার কি দিবে, সরকারের বাজেটটা কত হবে। আপনার নিজেরও একটু স্বাবলম্বী হতে হবে, আপনাকে ওই স্পন্সর খুঁজতে হবে, স্পন্সরদেরকে আপনার আকৃষ্ট করতে হবে। এই ক্রীড়াবিদ যারা, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করতে হবে। আপনি সব কিছু করতে হবে। আপনি দেখেন মফস্বলে, আপনি হকির কথা বলছিলেন, হকির কথাই বলি, যে
এই ক্রীড়া প্রতিমন্ত্রী যেটা চাচ্ছেন যে কয়েকটা ফেডারেশন কয়েকটা গেমসকে তিনি সামনে আনতে চাচ্ছেন, সেটা কি কি হতে পারে? অবশ্যই ক্রিকেট ফুটবল থাকবে, তার সঙ্গে হকি থাকতে পারে, এবং আরো যে যে ইভেন্টগুলো তিনি তৃণমূলে স্কুল পর্যায়ে করতে চাচ্ছেন সেগুলো কি হতে পারে। তো সেইগুলোর উপরে জোর দিতে হবে। আপনি হকির কথাই বলি, আমি হকি ফরিদপুরে আপনার আগে একটা সময় কিন্তু এখানে কালচার ছিল, ওইখানে দুটি স্কুল মাঠে কিন্তু হকি খেলতো সকাল বিকাল ছেলেরা, কিন্তু এখন সেই স্কুলে তালা মারা থাকে, তারা ঢুকতে পারে না এবং খেলাও হয় না। তো কি হয়, এই ধরনের উৎসাহ, ওই বাচ্চাদের উৎসাহটা কিন্তু চলে যায়, এবং যে ছেলেটা ভালো হকি তারকা সে যখন এলাকায় যায় সে কিন্তু 7 দিন ছুটিতে থাকলে ছেলেদের নিয়ে খেলে। তো সেই হকির জন্য একটা টার্ফ দরকার হয়। আমরা জানি যে টার্ফ আছে আমাদের, শুধুমাত্র সরকারের যে টার্ফ সেটা আপনার এই আমাদের ঢাকাতে আছে, আর আপনার বিকেএসপিতে আছে, এর বাইরে কোনো টার্ফ নাই। অথচ ভারত কিংবা অন্যান্য পাকিস্তানে আমরা যদি কথা বলি, ওইখানে কিন্তু ওরা একদম তৃণমূল পর্যায়ে ব্যবহার করার জন্য চাইনিজ কিছু টার্ফ তারা ইউজ করে, যে মানে অত দামি হয়তো না। এই যে ব্যাপারটি, আরেকটি ব্যাপার যে ওই যেটা বললাম, নিজের অর্থের ইনকামটা আপনি দেখেন স্টেডিয়ামগুলোতে প্রত্যেকটা জেলাতে স্টেডিয়ামগুলো খুব সুন্দর জায়গায় আছে, হয়তো সেখানে আপনি পড়ে আছে কোনো মানে নেশা করে সন্ধ্যার পরে এমন একটা বাজে পরিবেশ তৈরি হয়। সেটাকেই যদি আমরা দেখেছি যে ইংল্যান্ডেও দেখেছি যে বিভিন্ন স্টেডিয়ামে কিন্তু সুন্দর হোটেলের মতন আবাসিক হোটেল করে, সেটাতেই তার পাশেই মাঠ থাকে। তো আমার যদি এমন করা হয়, সরকার যদি এখন টাকা নাও দেয়, প্রাইভেট যদি কোনো লগ্নিকারকদের আমরা আগ্রহ করাতে পারি যে এখানে একটা আবাসিক হোটেল হতে পারে, সেখানে আপনার ভালো পর্যটনের জায়গা হতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু, এবং এখন একটা স্টেডিয়াম মার্কেটে ভাড়া আপনি 500-1000 এরকম করে দেয়, অথচ আমরা জানি যে এটার দাম কিন্তু ভাড়া কিন্তু 10 থেকে 15,000 টাকা। এই যে যে কালেকটিভ ব্যাপারগুলো, এইগুলা যদি আমরা ওই টাকার উৎসর কথা বলছি, যে এইগুলা যদি নিজেরা করতে পারে ডিসি কিংবা যে সব জেলার থেকে, যে এই টাকাগুলা দিয়েই কিন্তু মফস্বলের অনেক গেমস কিন্তু মাঠে গড়ানো যায়। তো একটু নিজেদের উদ্যোগী হতে হবে, সবসময় ওই এনএসসি বাজেট কত হবে কি হবে ওই টাকায় থাকলে আসলে হবে না। নিশ্চয়ই, যেহেতু এবার আসলে আমরা শুনতে পাচ্ছি, প্রত্যাশা আসলে করতেই পারি যে সবগুলো ফেডারেশন হয়তো জেগে উঠবে, বা টাকা পয়সার যে সমস্যাটা সেটাও যেন না থাকে। ছোট্ট করেই জানতে চাই যে অনেকেই বলছেন যে আমিনুল যা করতে চাইছেন সব কিছুই খুব ভালো, কিন্তু তার আশেপাশে কিছু মানুষ আছে যারা তাকে বিভ্রান্ত করতে পারে, এই শঙ্কাটা অনেকেই দেখছেন। আপনার কাছেও তাই মনে হয় কিনা? না, যেটা হয় যে আপনার মানে এখন তো তার ফুলের সেশন যাচ্ছে, আজকে সবাই ফুল দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, তো ফুলের ভিতরে কিন্তু কাটা থাকে। এবং আমিনুল ভাই যেটা আমরা দেখেছি যে আপনি যে কথাটা বলছেন এটা কিন্তু কানাঘুষা আছে, যে আশেপাশে এবং তার সবকিছু মিলে কিন্তু আপনার এখন মধুর মাছিদের দেখবেন, এবং এখানে ওই গুপ্ত ব্যাপারটিও থেকে যায়। অনেকে কিন্তু মানে এমন অতি মাত্রায় প্রতিক্রিয়াশীল দেখাবে তারা তার কাছাকাছি গিয়ে, এবং তারাই কিন্তু অন্যান্য বোর্ডে আছে, এখনো আছে, এবং আমি জানি যে বিসিবি কিছু কিছু পরিচালক কিন্তু এখনো কিন্তু লবিং করার চেষ্টা করছে, যে একদম মানে এই বোর্ড কিছু হয়ে গেলে তারা যেন থেকে যায়, কিংবা পরবর্তী কিছু হলে তারা যেন আসতে পারে। এই যে যে ব্যাপারটি মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনার হাওয়াটা তার আশেপাশে ঘুরঘুর করার, তো এগুলা চলবে আর কি। বাট আমার মনে হয় যে ওই যে বললাম যে তিনি কিন্তু মাঠ সাজাচ্ছেন, মানে ওই আক্রমণাত্মক হবেন, তিনি জানেন তার আসলে গোল পোস্টে তিনি শত্রুকে খুব সহজেই যে ঢুকতে দেবেন না, সেটা আসলে তিনি তার ক্যারিয়ারেও দেখিয়েছেন। নিশ্চয়ই পলিটিক্যাল ক্যারিয়ারেও তিনি সেটা দেখানোর সুযোগ যেহেতু পেয়েছেন, একটা লম্বা সময়ও তার হাতে আছে, নিশ্চয়ই তিনি কাজে লাগাবেন। আমরা একটু টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি। খুব একটা সুযোগ আসলে আমরা পাই না ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলে, কারণ দেশে এত কিছু ঘটে যায়। কেমন দেখছেন গতকাল ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে তো আমরা দেখছিলাম যে তারা যেভাবে আসলে অস্ট্রেলিয়ার পরে শ্রীলঙ্কাকেও হারিয়েছে, আমরা সেটাকে আর অঘটন বলিনি, কিন্তু গতকাল ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছে একেবারে প্রথম বল থেকেই যে জিম্বাবুয়েকে কোনোভাবে আসলে দাঁড়ানোর সুযোগই দেবে না, এবং সেটা তারা করেছেও, এবং তারা তাদের নেট রান রেটটাকে নিয়ে গেছে 5 পয়েন্ট সামথিংয়ে। মানে এটা আমরা দেখছি, যতটা আমাদের কাছে ভাল লাগছে ভারতের কাছে ততটাই আসলে কষ্টদায়ক লাগছে। কি মনে হচ্ছে, কোন পথে যাচ্ছেন? ভারতকে নিয়েই শঙ্কা আসলে, যে অন্যরা ভালো করছে, মনে হচ্ছে ভারত ছিটকে যাচ্ছে। আমি ওয়েস্ট ইন্ডিজের কথায় আসি। আপনি ওয়েস্ট ইন্ডিজের কালকে যে ম্যাচটি হয়েছে আমরা দেখছিলাম যে এটাকে না, এই ওয়েস্ট ইন্ডিজ দলটাকে আমার মনে হচ্ছে সেই 2012, 14, 16 সালের সেই ক্যারিবিয়ান দলটা, যেখানে স্যামুয়েল ছিল, স্যামি ছিল, পোলার্ড ছিল। তো সেই দলটির ভিতরে এইখানে আপনি যদি হেটমেয়ারকে দেখেন যে তার যে কালকে মেজাজ, ও মাই গড। এবং আমি একটি কথা বলবো যে আমার কাছে একটু খারাপ লেগেছে জিম্বাবুয়ের জন্য, দুটি ক্যাচ মিস করেছে হেটমেয়ারের দুটি ক্যাচ 6 রানে সম্ভবত প্রথম ক্যাচটি ছিল, এবং তার ফিল্ডারটা কিন্তু বারবার দেখাচ্ছিল যে তার চোখে আলো পড়ছে ফ্লাড লাইটের। এবং আমি পরে দেখলাম যে আসলে জিম্বাবুয়েতে এরা কিন্তু ফ্লাড লাইটে খুব
মানে খেলতেই পারে না, কারণ তাদের ওখানে ফ্লাড লাইট নেই কোনো স্টেডিয়ামে। তারা কিন্তু রাতে সন্ধ্যার পরে এই ম্যাচগুলো খেলে না, তারা বিভিন্ন জায়গায় দুবাই গিয়ে একটু প্র্যাকটিস করে এবং মুম্বাইতে এসেছে, সেখানে হয়তো একদিনের মতন প্র্যাকটিস করতে পারছে। তো আমার মনে হয় যে জিম্বাবুয়ের ওইখানটা আমার খুব মানে খারাপ লেগেছে তাদের জন্য, যে তারা আসলে প্রপার যদি এরকম মানে সুযোগ পাইতো, তাদের অবকাঠামো যদি সে আগের মতন মানে ভালো হতো, আমাদের মতন অন্তত থাকতো, বাংলাদেশের মতন, তাহলে এই জিম্বাবুয়ে দলটা কিন্তু অনেক করতো। এবং সিকান্দার রাজা তিনি কিন্তু একা তার নেতৃত্বে জিম্বাবুয়েকে নবজাগরণ তিনি এনে দিয়েছেন। এবং জিম্বাবুয়ের এই দলে আমরা দেখছি ক্রেমারকে নিয়ে আসছেন এবং সব মিলে তাদের বোলার মানে সব মিলিয়ে জিম্বাবুয়ে কিন্তু আপনার এই বিশ্বকাপের চমক ছিল না, তারা ডিজার্ভ করে এখানে আসছে। এবং ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এই মুহূর্তে আমি মনে করি যে এই দুইজন একটি হট ফেভারিট। এবং ভারতের সঙ্গে ম্যাচটিতে কিন্তু সাউথ আফ্রিকা দেখিয়ে দিয়েছে যে তারা আসলে মানে কি করতে পারে। তারা বলছিল যে ভারত আনবিটেবল না, তাদেরকে এই বিশ্বাসটা এখন সব দলের ভিতর চলে আসছে যে ভারতকে হারানো যায় এবং অফ স্পিন দিয়েই হারানো যায়। তাদের উপরে চোখে চোখ রেখে, যেটা বললাম যে তারা কিন্তু আইপিএল, আমি বলছিলাম যে আইপিএল একটা ভাইব ছিল ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচে, কারণ দুই দলেরই, আর সাউথ আফ্রিকার শুধুমাত্র কেশব মহারাজ ছাড়া সবাই আইপিএল খেলে এবং তারা একে অন্যকে এত বেশি চেনে যে তারা মানে ঈশান কিষানকে কিভাবে আউট করতে হবে সেটা মার্করাম ভালো করে জানে। তো সব মিলে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, এই মানে নন এশিয়ান দেশগুলো, এরা কিন্তু এশিয়াতে এসে তারা খুব ভালো করছে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে আসলে কন্ডিশন কিংবা এইগুলা কোনো ব্যাপার না। নিশ্চয়ই, সেটা যদি আমরা যে সবসময় তো আমাদের কাছে একটা এক্সাম্পল 2023 সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যেটা ছিল, যে তাদেরই মাটিতে যেভাবে আসলে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়েছে। আমরা যদি একটু ভারতকে নিয়ে কথা বলি, ভারতের কিন্তু এবার কি মনে হচ্ছিল যে তারা আসলে আপ টু দ্য মার্ক পারফর্ম করছে, কারণ হচ্ছে তাদের যে আমরা দেখছিলাম এবং তাদের নিজেদের যারা এক্সপার্ট আছেন তারাই বলছেন নামিবিয়ার সাথে খেললেই হবে না, বড় দলের সামনে গেলে আসল পরীক্ষাটা হবে। কারণ পাকিস্তানও তো আসলে সেইভাবে বড় মাপের দল নয় এই মুহূর্তে, এবং বড় দলের সামনে আসলো তারা হোঁচট খেয়ে গেল। এই মুহূর্তে আমরা আসলে বলছি যে শঙ্কায় আছে ভারত। আজকে আবার পাকিস্তান মাঠে নামবে এবং ইংল্যান্ড যেভাবে তাদের প্রথম ম্যাচটা খেলেছে, তাদের ব্যাটিং লাইন আপটাকে মনে হচ্ছিল যে আসলে একটু শেকি, তারপর বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছে। সব কিছু মিলে এই ম্যাচটা নিয়ে কি মনে হয়? শ্রীলঙ্কা আছে, দুঃখিত, ইংল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচটা। আমি যদি একটু ভারতের কথা আসি, ভারতের কিন্তু মেইন সমস্যা হয়ে গেছে তাদের অভিষেক শর্মা। অভিষেক শর্মা কিন্তু 3-0 পরে মানে সে তার আগের ফর্মে নেই। এশিয়া কাপে যে অভিষেক শর্মা আসলে ফুল ফিটও মনে হচ্ছে না এবং সঞ্জু স্যামসনকে আনার চেষ্টা করছে। এই নিয়ে তাদের টিম ম্যানেজমেন্টের ভিতর নাকি একটা কথা হয়েছে, যে মানে কথা কাটাকাটি চলছে আর কি। তো সব মিলিয়ে ভারতের আমার মনে হয় বিরাট কোহলিকে সেই শূন্যতাটা, ওই ইনিংস অ্যাঙ্কারিং করে চেস মাস্টার, সেটাতে তারা খুব মিস করছে। এবং ভারতের যে মানে ধারাবাহিকতা যেটা বলা হচ্ছে যে 2024 বিশ্বকাপের পর তারা 45টি ম্যাচ টি20 খেলেছে, 4টিতে হেরেছে, তার 2টি কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে। তার মানে দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকা তাদের দুর্বল জায়গাগুলো ধরে ফেলেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাবে। আপনার ওই ভারতের যে বোলিংয়ে যদি বলি, বরুণ চক্রবর্তীকে কিন্তু এখন দারুণভাবে খেলছে সবাই। আর পাকিস্তানের কথা যদি বলি, আজকে তারা 5 স্পিনার নিয়ে নামছে, তারা কিন্তু তাদের প্রথাগত সেই পেস বাদ দিয়ে কিন্তু তারা স্পিনে ফিরে যাচ্ছে। এবং পাকিস্তান দলের একই সমস্যা আছে বাবর আজমকে নিয়ে, তার স্লথ ব্যাটিং কিন্তু সবাইকে মানে শঙ্কায় ফেলে দিয়েছে। এবং ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের আজকে যে ম্যাচটি হবে, আমার মনে হয় যে ইংল্যান্ডের যদি ওই মেজাজটা তারা ধরে রাখতে পারে, তাদের যে ওই যে সল্ট বলেন, আপনার ব্রুকস বলেন, তাদের ব্যাটিং যদি না থামাতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে পাকিস্তানের ফারহান এবং ওই যে বললাম ফারহান কিংবা টপ অর্ডার তাদের ভালো থাকলেও মিডিল অর্ডারে কিন্তু তাদের গিয়ে ওখানে কিন্তু বারবার সমস্যা দেখা যাচ্ছে। এবং পেস বোলিংয়ে আমরা দেখেছি শাহিন শাহ আফ্রিদিকে তারা বসিয়ে রাখতে হচ্ছে। মানে ওই তারকা নির্ভর দল থেকে পাকিস্তান সরে এসে আসলে এখন তাদেরকে পারফর্ম বেসড টিম বানাতে হচ্ছে। এবং তারা কিন্তু এই আজকের ম্যাচেও তারা 5 স্পিনার নিয়ে নামবে এবং আমি মনে করি যে আজকে একটা দারুণ একটা ব্যাটেল দেখতে পারবো আমরা। তবে ওই যে আপনি যেটি বললেন যে ভারতের রান রেট কিন্তু এই মুহূর্তে -3.80, তারা যদি পরের দুটি ম্যাচও জিতে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে, তারপরেও কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে ভারত সেমিফাইনাল খেলবে। তো সব মিলে আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে আসলে ওই নন এশিয়ান দেশগুলাই তারাই সেমিফাইনালে যাওয়ার সবচেয়ে বড় কন্টেন্ডার হতে পারে। সবথেকে বড় কথা, আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করব দুর্দান্ত এক্সাইটিং কোনো ম্যাচ, যেই জিতুক যেই হারুক দারুণ ম্যাচ খেলুক, যেটা আসলে আমরা এখন আসলে দেখছি সেভাবেই হোক। এবং নিশ্চয়ই সেই ম্যাচগুলো নিয়ে আপনার সাথে নিশ্চয়ই আলোচনা হবে। পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।